ব্ল্যাক বেঙ্গল মার্কেটে যেতে বিক্রি করতে যেতে হয় না, ব্ল্যাক বেঙ্গল আপনার মার্কেট আপনার বাড়ি থেকে এসে নিয়ে যাবে। আমাকে চাওয়া হয়েছে 2 কুইন্টাল কাস্টার্ড দেওয়া হোক পার ডে। 1000-1200 উপরে ছাগল আছে আমার। 1200 ছাগল। হ্যাঁ, আজকে কিন্তু আমি গোটারি ফার্ম থেকে 27 থেকে 30 লক্ষ টাকা বছরে ইনকাম করতে পারছি। ম্যানেজমেন্ট সঠিক থাকলে আপনার ফার্মে ছাগলের গ্রোথও সঠিক হবে। আচ্ছা, আপনার ফার্মের মোর্টালিটি 0 থাকবে। 3টে বাচ্চাই যদি আমার মরে গেল তাহলে আমার ফার্ম তো উঠে গেল। বেশি খেলেই ওর কাফ স্কোর হয়ে যাবে, পাতলা পায়খানা হয়ে মারা যাবে। এন্টারোটক্সিমিয়া বলে যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা না করলে কিন্তু টিটেনাস হতে পারে। এবারে মর্টালিটি হওয়ার মেন কারণ কি? যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। আজ আবারও এলাম ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আয়ুষ ফাউন্ডেশনে। আপনারা আগেও দেখেছেন যে 2 কোটি টাকার গোট ফার্ম তৈরি হয়েছে এখানে, যে ফার্মের প্রতি বছর আয় প্রায় 27 থেকে 30 লক্ষ টাকা। তো ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে কীভাবে এত টাকা আয় করা সম্ভব, অনেকের কাছেই কিন্তু এটা নিয়ে একটা কিউরিসিটি আছে। কেননা যারা ফার্ম করে তারা ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা হয়তো 2-3টে করে পায়, কিন্তু সেই বাচ্চা তারা বাঁচাতে পারে না, বাঁচে শেষে একটা। এই ফার্মে কিন্তু ছাগলের বাচ্চার মর্টালিটির হার প্রায় 0 এবং ফিডিং কস্টও প্রায় 0। কিভাবে তারা এত সুন্দরভাবে ওয়েল মেনটেন করে ফার্মটা চালাচ্ছেন সেই বিষয়টাই কিন্তু আজ আপনাদের সামনে তুলে ধরবো। কারণ বর্ষাকাল, শীতকাল, গরমকাল, এই সমস্ত ওয়েদার চেঞ্জে ছাগলের প্রচুর সমস্যা আসে। সেই সমস্যাগুলো থেকে তারা কিভাবে কাটিয়ে উঠেছেন এবং এই ফার্ম থেকে কিভাবে তারা প্রফিট পার্সেন্টেজ বের করছেন সেটা আজকে এই ফার্ম থেকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনার ফার্মটা মোটামুটি কতটা জায়গার উপরে? আমার ফার্মটা হচ্ছে পুরো 5 বিঘা জমির উপর। 5 বিঘা জমির উপর। আচ্ছা আচ্ছা, 5 বিঘা জমিতে গোটের শেডটা কতটা বড় আছে? গোটের শেডটা আছে 7000 স্কোয়ার ফিট। 7000 স্কোয়ার ফিট, তাই তো? 7000 স্কোয়ার ফিট। ওকে, তো এটাই হচ্ছে আপনার আয়ুষ ফাউন্ডেশন। এটাই আয়ুষ ফাউন্ডেশন লাইভস্টক প্রজেক্টস। আচ্ছা, তো মোটামুটি কতদিন হলো গোট ফার্ম আমার চালু হয়ে গেছে এই ফার্মটাতে 3 মান্থস। আচ্ছা, এর আগেও আপনার ফার্ম ছিল? তো এর আগেও আমার ফার্ম ছিল ঝাড়খণ্ডে যে ফার্মটা আছে। আর কতদিন হলো আপনার ওই ফার্মটা? ওই ফার্মটা হয়ে গেছে 4 বছর, 2017 সাল থেকে। আচ্ছা, 2017 সাল থেকে আপনি গোটের সঙ্গে যুক্ত আছেন? গোটের একদম গোটের ফার্মের সাথে আমি ইনভলভ। ওকে, তাহলে চলুন গোট ফার্মটা দেখি। অবশ্যই চলুন একবার দেখে নেওয়া যাক। বাহ, ফার্মটা তো বেশ সুন্দর লাগছে দেখতে। আগের বারও 1 মাস আগে যেটা এসেছিলাম তার থেকে মনে হচ্ছে একটু কিছু চেঞ্জ। এখানে আগে ব্যারিকেডটা ছিল না, এখানে ব্যারিকেড বানিয়ে দিয়েছেন। তো এইগুলোর আবার নতুন কিছু এটা অ্যাকচুয়ালি আমার বায়োসিকিউরিটি জোন বানাতে আমি বাধ্য হয়েছি। আচ্ছা, তার কারণটা হচ্ছে যে লাস্ট যে ভিডিওটা পাবলিশ, যেটা আপনারা 1 মাস আগে এসে করেছিলেন, ওই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে প্রচুর ভিজিটার্স আমার ফার্মে ভিজিট করতে এসেছেন। আচ্ছা, ফার্ম বাইরে থেকে দেখতেছেন, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, কাউকে তো না বলা যায় না। একদম ওনাদের মধ্যে একটা কৌতূহল, একটা ইন্টারেস্ট থাকেই যে একটু ফার্মটা দেখি। এটাতে আমার ফার্ম ইনফেক্টেড হয়ে যাচ্ছিল। আচ্ছা, বাইরে থেকে নিয়েছে। অ্যাকচুয়ালি লাইভ স্টকের ফার্স্ট রুলসই হচ্ছে আপনাকে বায়োসিকিউরিটি মেনটেন করতেই হবে। অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে ছাগল ফার্মের আপনারা তো ফার্ম দেখান, তারপরে ফার্মের লাভের অংশ দেখান, কিন্তু কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, কত টাকা এখান থেকে আয় আসতে পারে, সেই বিষয়গুলো আপনারা বলেন না। এখানে কিভাবে আমি মেনটেন করব, আমি যাতে আমার ছাগলের কোনো সমস্যা না হয়, কোন সময় কি খাবার খাওয়াবো, কোন সময় কি ধরনের ট্রিটমেন্ট করব, এই বিষয়টা আগের ভিডিওতে অনেকে জানতে চেয়েছিল। তো আমরা কি আজ সেই বিষয়গুলোকে নিয়ে একটুখানি আলোচনা করতে পারি? অবশ্যই আজকে ক্লিয়ার করে দিতে পারি। আগেরবার যেটা দেখেছিলাম এটা হচ্ছে আপনার গোটের শেড, তাই তো? গোটারি শেড। এটা হচ্ছে কোয়ারেন্টাইন রুম, কোয়ারেন্টাইন জোন। ওখানে একদম যে প্রথম ছাগল যেগুলো থাকে, ট্রিটমেন্ট হাউস আছে ওখানে। আর এই যে সামনে যে এরিয়াটা রয়েছে, এখানে কি ছাগলগুলো যখন বাইরে যেতে পারে না, গ্রেজিং করে? কোনো সময় না, কোনো সময় স্টাফ কম থাকলে আমি বাইরে পাঠাই না। কারণ আপনাকে আগেই বলেছিলাম ওই হুডারের একটা ভয় আছে, নেকড়ে বাঘের একটা ভয় আছে, গেছে 1-2টো। যদি দেখি যে কোনো স্টাফ ছুটি নিল, তখন যদি কম স্টাফ থাকে তখন আমি লোকাল এরিয়াতে আমার ছেড়ে দিই, বাইরে আর তখন পাঠাই না। আর তারপর পাশে সুপার নেপিয়ার লাগানো আছে, সুপার নেপিয়ার ঘাস আছে, স্মার্ট নেপিয়ার আছে, আলফা আছে, ওগুলো কাটিং করে আমার ছাগলকে দেওয়া হয়। ওকে, ওগুলো আমার ছাগল খেয়ে নেয়। আচ্ছা, তাহলে শেডটা কতটা লম্বা করেছেন? আমার সেটা আছে 150 ফুট। 150 ফুট। আর হাইট আছে 4 ফুট। 4 ফুট। আর ছাগলটা আছে কত ফুটের? 4 ফুট উপরে আছে। উপরে। আর একদম টপে কতটা উঁচু? 12 ফুট। 12 ফুট উঁচু। আচ্ছা, তার মানে তো এত বড় স্ট্রাকচার করতে গিয়ে হেভি স্ট্রাকচার নিশ্চয়ই বানাতে। হ্যাঁ, একটা হেভি স্ট্রাকচার। আগেও আমরা বলেছিলাম যে খুব হেভি স্ট্রাকচার। হ্যাঁ, হেভি স্ট্রাকচার। আচ্ছা, তো হাই লেভেলের করেছি। আচ্ছা, কনস্ট্রাকশনের পেছনে কি রকম খরচ করেছিলেন? তো আগেও বলেছিলাম 25 লাখ টাকা আমার খালি এই গোটারি সেটের পিছনেই চলে গেছে। আচ্ছা, এই ফার্ম দিয়ে এবং আগের ফার্ম দিয়ে মোটামুটি কত পরিমাণ ছাগল আছে বর্তমানে? আমার এই ফার্ম আর টোটাল ঝাড়গ্রাম যে ফার্মগুলো আছে,
1000-1200 উপরে ছাগল আছে আমার। 1000-1200 ছাগল? হ্যাঁ। আচ্ছা, তোমার তো প্রচুর ছাগল প্রচুর রয়েছে। ছাগল, ব্ল্যাক বেঙ্গল। হ্যাঁ, আপনি তো পুরো ব্ল্যাক বেঙ্গল হ্যাঁ একদম এক্স্যাক্টলি। আচ্ছা, তো আপনার এখন ইয়ারলি কিরকম আর কি সেল হচ্ছে ফার্ম থেকে, বা কিরকম আয় হচ্ছে? বছরে যদি আপনি একটা ছাগলের উপর যদি 2700 থেকে 3000 টাকা আপনার থাকে, 27 থেকে 30 লক্ষ টাকা আমার ইনকাম কিন্তু আজকের এটা স্টিল নাও, এটা আমার এভারেজ ইনকাম হয়ে গেছে। আচ্ছা, এটা কিভাবে আপনি ব্ল্যাক বেঙ্গল থেকে বের করছেন? কেননা আমরা জানি যে ব্ল্যাক বেঙ্গলের মানে খরচ যা হয়ে যায় সেই অনুযায়ী আয় কম আছে অনেক ফার্মার। না, এটা একদমই ভুল কথা। ব্ল্যাক বেঙ্গলের ফুডিং কস্ট জিরো, এটা ফার্স্টে আপনাকে ম্যানেজমেন্টে রাখতে হবে যে আমি জিরো করতেই হবে। আপনি দেবেন এক্সট্রা গ্রোথের জন্য কিছু মিনারেলস, কিছু ভিটামিনস আছে, কিছু ফুড সাপ্লিমেন্ট আছে, আমিও দিই। আচ্ছা, কারণ কি না, ছাগলটা তো বিক্রি হয় ওজনে, ওজনটা যত বেশি হবে তত দামটা পাবো আমি বেশি। তবু ওটা দেখতে পারো যেন আমার 2 টাকা থেকে 3 টাকা পার ডে, তার বেশি যেন খরচা না হয়। এবং সেটাই আপনি করছেন? এবং সেটাই আমি আমার ফার্মে করছি। আচ্ছা, আমার সফলতা যদি জিজ্ঞাসা করতে পারেন তাহলে তার পিছনে খালি একটাই আছে, আমি ফিডিং কস্টটাকে জিরো রেখেছি। আচ্ছা আচ্ছা। আজকের ডেটে আমার ছাগলের ফিডিং কস্ট এবং ফার্মের ম্যানেজমেন্ট সঠিকভাবে ম্যানেজমেন্ট না করতে পারলে কিন্তু ফার্মে আয়টা আসে না। দাদা দেখুন, অ্যাকচুয়ালি ডিপেন্ডই করছে আপনার ম্যানেজমেন্টের উপর। আপনাকে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা টাইমে খালি অবজার্ভ করে যেতে হবে যে ঠিকঠাকভাবে হচ্ছে নাকি। আচ্ছা, অনেকেই বলে নাকি বাচ্চা হচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে। কেন বাচ্চা মারা যাবে? আমি যখন জিজ্ঞাসা করি কেন আপনার বাচ্চা মারা যাচ্ছে, কই আমার তো এরকম হয় না। যখন জিজ্ঞাসা করি যে আপনার কোনো ট্রেনিং আছে, পাবো না দাদা আমি তো কোনো ট্রেনিং নিই, বিনা ট্রেনিংয়ে নেমে গেছি। আচ্ছা, আরে বাচ্চা মারা যাওয়ার কিছু ভ্যাকসিনেশন আছে, বুঝলেন না? এই ভ্যাকসিনটা আপনাকে করতে হবে, কিন্তু এটা জানতে হবে এবং এটা দেখতে হবে কোন সময় কি কি ভ্যাকসিন করতে। এটাই হচ্ছে ম্যানেজমেন্ট সঠিক থাকলে আপনার ফার্মে ছাগলের গ্রোথও সঠিক হবে। আচ্ছা, আপনার ফার্মের মোর্টালিটি জিরো থাকবে, আপনার বাচ্চারও গ্রোথ হবে, ইচ অ্যান্ড এভরিথিং হবে। দেখুন সিস্টেম আছে কিছু, সেগুলো হচ্ছে যে ডাক্তারবাবু আগে কিন্তু জ্বরটা চেক করলেন, কারণ উইদাউট জ্বর চেক আপে কিন্তু কোনো ছাগলের ভ্যাকসিন করা যায় না, কোনো ছাগলের ভ্যাকসিন করা হয় না। আচ্ছা, প্রত্যেকটা ছাগলকে এইভাবে প্রত্যেকটা ছাগলের আফটার দ্যাট ভ্যাকসিন। আচ্ছা, এটাও একটা ম্যানেজমেন্ট, পার্ট অফ ম্যানেজমেন্ট। আচ্ছা, এই ভ্যাকসিনটা কিন্তু আইস পাউচের সাথে আছে, জানেন কোল্ড চেইনটা ব্রেক না হয়ে যায়। ওকে, এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু জানতে হবে। সঠিক টেম্পারেচারে রাখতে পারলে তবেই ভ্যাকসিনটা ভালো হবে। ইয়েস, সঠিক টেম্পারেচারে রাখতে হবে। যদি সঠিক টেম্পারেচার না রাখেন, যদি কোল্ড চেইন ব্রেক হয়ে যায়, তাহলে কিন্তু ভ্যাকসিনটা কোনো কাজ করবে না। আচ্ছা, আমাদেরকে একটুখানি দেখাতে পারবেন কোনো ভ্যাকসিন করা বা? হ্যাঁ, এক্ষুনি ভ্যাকসিন হবে, এই তো ভ্যাকসিন করছেন। আচ্ছা, তার মানে ডাক্তারবাবু ওদের শিখিয়ে দিয়েছে কিভাবে? একদম, ডাক্তারবাবু এসে প্রত্যেককে ওয়েল ট্রেন করে দিয়েছেন। ওই যে সামনে দেখছেন তো আমার স্টাফ তো, ওই দেখুন ওই কিন্তু এখন ভ্যাকসিনটা করবে। ডাক্তারবাবু যা সামনে থাকবেন, আচ্ছা, ওনার প্রেজেন্সে এই ভ্যাকসিনেশন কাজটা সম্পূর্ণ হবে, কিন্তু করবে আমার সব স্টাফ। এটাই আমি বলতে চাইছিলাম যে আপনাদেরও শিখতে হবে, প্রত্যেককে শিখতে হবে, প্রত্যেককে জানতে হবে, নিজের ভ্যাকসিনেশন নিজে করবেন। ঠিক, কেননা আপনি যখনই নিজে করতে পারছেন, নিজে ম্যানেজমেন্ট করতে পারছেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ফার্ম কিভাবে গ্রো হচ্ছে। রাত্রিবেলায় 11টার সময় কোনো একটা ছাগলের গ্যাস অম্বল হয়ে গেছে, পেট ফুলে গেছে, তখন আপনি কি করবেন? তখন তো ডাক্তার রুমেল ব্লাস্ট, রাত 11টা রুমেল ব্লাস্ট করার ব্যাপার আছে। যদি আপনি রুমেল ব্লাস্ট না জানেন, জিনিসটা কি সেটা যদি না জানেন, তাহলে আপনি কি করে ছাগলটাকে বাঁচাবেন? ডাক্তারবাবুকে ফোন করেন, ডাক্তারবাবু এরকম ব্যাপার, ডাক্তারবাবু বলছে রুমেল ব্লাস্ট করো, কিন্তু আপনার অভিজ্ঞতা নেই। ওই জন্যই বলছি ট্রেনিংটা নিলে আপনি ওটাও পাবেন, আপনার ওটা নলেজ থেকে যাবে। আপনি তো সকাল পর্যন্ত ছাগলটাকে বাঁচিয়ে তো দিলেন, গোটা আপনার বেঁচে গেল। পরের দিন ডাক্তারবাবু এসে এবার ট্রিটমেন্টটা ডাক্তারবাবু করবেন, কিন্তু আপনাকে ফার্স্ট এডটা করে দিতে হবে। আর ফার্স্ট এডটা যদি আপনি না করেন, তখনই আপনার ছাগলের মোর্টালিটি আসবে। আচ্ছা, তাহলে আমরা কি ডাক্তারবাবুর কাছে একটু জেনে নিতে পারি যে কোন কোন বিষয়গুলোকে একটু নজর রাখতে হয় ফার্ম করতে গেলে? অবশ্যই, আজকে তো আমার ডাক্তারবাবু সাথেই আছেন, বাকিটা আবার উনি বলবেন সব। নমস্কার ডাক্তারবাবু, কেমন আছেন? ভালো আছি। তো আপনার পরিচয়টা যদি একটু দেন। আমি ডক্টর মৃদুলাল সাহা, আচ্ছা, ভেটেরিনারি অফিসার, পশ্চিম মেদিনীপুর। আপনি এই প্রফেশনে কতদিন ধরে রয়েছেন? এই প্রফেশনে আমার এখন চাকরি হলো 16 বছর। আচ্ছা, এখন আপনি আর কি চাকরি করছেন? হ্যাঁ, করছি। তো আপনি তাহলে যে এই ছাগল ফার্মে আপনি কি এখানে কোনো সমস্যা হলে সেগুলো দেখাশোনার টোটাল ম্যানেজমেন্ট থেকে আরম্ভ করে আপনার এভরিথিং আমি এগুলো দেখি। তো একটা জিনিস তাহলে আপনার কাছে একটু জেনে নিই, কেননা আমরা দেখেছি যে গ্রাম বাংলায় অনেকে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে। গুড। এবং আমাদের কাছে অনেকে বলে দাদা আমার ব্ল্যাক বেঙ্গলের তো 3-4টে বাচ্চা হয়েছে, কিন্তু বাঁচাতে পারলাম একটা, সবকটা মরে গেল। ইয়েস, মানে পেট অবস্থাতেই মারা যাচ্ছে, অনেক সময় পেটের থাকতে মারা যায়, আবার হয়ে যাওয়ার পরেই বাচ্চাটা মারা যাচ্ছে। তো এই জিনিসগুলো কেন হয়? এটা হচ্ছে কি, আমরা প্রথম যেটা দেখি যে গ্রাম বাংলার যেসব ছাগলগুলো, তারা কিন্তু অ্যাকচুয়ালি মাঠে চড়বে, আর বাড়ির হয়তো কিচেন গার্ডেনের যেগুলো গার্বেজ সেটুকু হয়তো খেতে দেবে, একটু ফ্যান জল দেবে, আর কিছু দিবে না। এবারে মর্টালিটি হওয়ার মেন কারণ কি, যে লাস্ট যে 2 মাস যখন প্রেগনেন্সির শেষ মুহূর্তটা, সেই সময় কিন্তু প্রপার নিউট্রিশন দিতে হয়। সেই সময় নিউট্রিশন মেনটেন না করলে
60 থেকে 75% পর্যন্ত ওর বার্থের যে বডি এটা বাচ্চাটা যে কিডটা থাকে প্রেগনেন্সি অবস্থায় ওটা কিন্তু বাড়ে 60 থেকে 75% বাড়বে লাস্ট 2 মান্থ প্রেগনেন্সি। আচ্ছা, সেই 2 মান্থ প্রেগনেন্সিতে কিন্তু আমরা কেউ আর দিই না, আমরা যা খাবার দিই সেই একই খাবার দিয়ে যায়। একটা প্রেগনেন্সি বলে একটা খাবার আছে, কারণ একটা নর্মাল ধরুন একটা গোট হাঁটা চলা ছুটা দৌড়া করছে, তার একটা এনার্জি আছে, সেই এনার্জিটা সে লস করছে। যখন সে প্রেগনেন্সিতে এলো তাহলে তার এক্সট্রা এনার্জি লাগছে, তখন আমি ওটা দিই না। যখন সে মিল্কিং এ এলো তখনও কিন্তু আমি দিই না। আর একটা বিশাল যেটা একটা বিশাল মানে একটা ইম্পর্টেন্স জিনিস, সেগুলো হচ্ছে গ্রামের মানুষ কিন্তু ভ্যাকসিনটা আমরা গভর্নমেন্ট থেকে ধরুন পিপিআরটা এনসিওর করেছি, পিপিআরটা করতেই হবে, গোট পক্স করতে হবে, ওগুলো আমরা করি। কিন্তু এন্টারোটক্সিমিয়া বলে যে ভ্যাকসিনটা, এইটা হচ্ছে আপনার ক্লস্ট্রিডিয়াম পারপেনজিন, এই ভ্যাকসিনটা না করলে কিন্তু টিটেনাস হতে পারে। আচ্ছা, তাহলে বাচ্চাটা যখন জন্ম নিল তার নেভালটা ইনফেকশন হয়ে থাকবে, কারণ ওর মা চেটে দেয় বা ওইটা 3 ইঞ্চি রেখে ওটা বাঁধা হয় না, মাটিতে থাকছে, তখনই একটা ইনফেকশন হয়। সেই ইনফেকশন থেকে কিন্তু এটা টিটেনাস হয়ে যায় এবং এখানটা ফুলেও যায়, সাথে বাচ্চা মারা যায়। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে কি, যে প্রথমত বাচ্চাটা দুধ পাচ্ছে না, ওটা একটা কারণ। তৃতীয় নম্বর আমরা দেখেছি যে ডিওয়ার্মিং শিডিউলটাই ঠিকঠাক করে না। একদম তাই, কৃমিটা ঠিকঠাক যখন মনে হয়েছে খাইছি, মনে হয়নি খাওয়ালাম না, কিন্তু আমরা এটা বলি না। আবার যদি অনেক ফার্মার আছে কৃমির ওষুধটা কিন্তু খাই যাচ্ছে কন্টিনিউয়াস, কিন্তু একটাই জাতের কৃমির ওষুধ খাই যাচ্ছে, আমরা কিন্তু ওটা বলছি না। আমরা বলছি প্রথমে আপনি খাওয়ান যে গাজাল দুধটা অন্তত প্রথম 7 দিন খুব মায়ের কাছ থেকে যেন ভালো পায়। এবার সেখানেও দেখা যাচ্ছে কি যে একটা বাচ্চা দিয়েছে টানা দুধ খেয়ে যাচ্ছে, কিন্তু সেটা না, ওর যা বডি ওয়েট, সেই বডি ওয়েটটা আমরা বলি 1/10। আচ্ছা, অর্থাৎ আমরা বলি যে 1.5 থেকে 2 কেজি বডি ওয়েট হতে হবে, নাহলে কিন্তু বাচ্চাটা বাঁচবে না। আবার ওর দুধটা খাওয়ানোটাও কিন্তু ওই ইচ্ছা মতো নয়, ওর যা বডি ওয়েট ধরুন 2 কেজি হয়েছে, তারপরে 200 গ্রাম দুধ খাবে, 200 ml চলবে না, বেশি খেলেই ওর কাফ স্কোর হয়ে যাবে, পাতলা পায়খানা হয়ে মারা যাবে। তাহলে সেই 200 গ্রাম দুধটা আবার একবারই খাওয়ানো যাবে না, সারা দিনে 4 থেকে 5 বার কি 6 বার টাইম টু টাইম তাকে ছাড়তে হবে। কন্টিনিউ মার সঙ্গে থাকলে চলবে না, তাহলে একটু আলাদা মেইনটেইন করতে হবে, কারণ ও তো বোঝে না, ও তো অবলা জীব, তো চাইবে ততবার খাবে, সে তো খেয়ে নেবে, কিন্তু তার পেটে গিয়ে কাফ স্কোর হয়ে যাবে, তখন সাদা দুধের মতো পায়খানা করবে এবং ডায়রিয়া হবে, তারপরে মারা যাবে। বাপরে বাপ, এই জিনিসগুলো মেন জানতে হয়। এটা মেন বাচ্চা। আমার তো ফার্মের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাটাকে বাঁচানো, এটা আমার প্যারেন্ট স্টক। একদম, এই স্টক থেকে আমি 3টে বাচ্চা পেলাম, 3টে বাচ্চাই যদি আমার মরে গেল তাহলে আমার সামনে উঠে গেল। একদম, আমি তো লাভই করতে পারবো না, এবং এটা এনসিওর করতে হবে যে পিপিআর ভ্যাকসিন বছরে 2 বার, এফএমডি ভ্যাকসিন বছরে 2 বার, এন্টারোটক্সিমিয়াটা বছরে 1 বার। আচ্ছা, আর এইচএসবিকিউ সে তার সিজনাল অনুযায়ী এলাকা অনুযায়ী সে দিতে পারে। আচ্ছা, কিন্তু আমরা বলবো যারা কমার্শিয়াল ফার্ম, এভরি ভ্যাকসিন হচ্ছে কভার করো, সবকটা ভ্যাকসিন ছাড়া আমি কোনো গল্প নেই। আর ডিওয়ার্মিং শিডিউল, বর্ষাকালে সবাই বলে যে ছাগলকে বাইরে না দিয়ে ফার্মের ভিতরে রেখে খাওয়াতে, একদম, তাহলে ফার্মাররা সেই টাইমটা কিভাবে খাওয়াবে? কিন্তু আমি আবার স্টল ফিডিং করলে আমার কস্টিং বেড়ে যাবে, দুটোকে কিভাবে ব্যালেন্স করব? আমার মতে বলে দেখুন, বর্ষাকালে তো ঘাসই খায়, তাহলে আমরা একজন ডাক্তারবাবু হিসেবে বলবো যে উনি তো এত কস্টিং করতে পারবেন না, তাহলে ওনাকে করতে হবে বর্ষার সমস্ত ঘাস যেখানে যেখানে ভালো ভালো ঘাস হচ্ছে, আমরা তো বলি প্যারা ঘাস আছে, দীননাথ আছে, আবার আপনার স্টাইলো আছে, তারপরে নেপিয়ার আছে, আলফা আলফা আছে, এগুলো ফোডার। তো এগুলো ওরা চাষ করুক। যদি গ্রামের মানুষ চাষ না করতে পারে, এমনি গ্রামের যে ঘাসগুলো সেগুলোকেই কেটে রোদে দিক, পলিথিনের উপরে রোদে দিক, রোদে দিয়ে ওটাকে শুকনো করুক। শুকনোটা কেমন হবে? সবুজ এবং হলুদ ভাবটা থাকবে, যেটাকে আমরা হে বলছি। এবারে এই হেটাকেই ওরা কিন্তু ফার্মের মধ্যে স্টক করলো, তারপরে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে ওর সঙ্গে সল্ট এবং ওর সঙ্গে মোলাসেস মানে একটা চিটা গুড় বলি, ওর একটা পার্সেন্টেজ আছে, সেটা দিয়ে মিশিয়ে যখন ওটা খাবে তখন ওরা টেস্টি হবে এবং ওরা কিন্তু খাবে খুব সুন্দর। ওতে আমরা একটু টপ ড্রেসিং করে দিই, যদি কারো বাড়িতে বেসন থাকে বা কারো বাড়িতে একটু আটা আছে, ওটা একটু অল্প অল্প করে ছড়িয়ে দিই, তাহলে কিন্তু ওদের খাবারটা খেতে ভালো হবে, কম খরচে। কম খরচে আমি তো বলবো গোট পালন করতে গেলে পার ডে 3 টাকার বেশি কস্টিং যাতে কোনো রকমের না হয়, তার মধ্যে রাখতে পারলে তবেই চাষি লাভ পাবে। ঠিক, এবং ধৈর্য ধরতে হবে। যে ম্যানেজমেন্ট এন্ড ট্রিটমেন্টটা আমি সঠিক রেখেছি এবং ফিডিং কস্টটাকে জিরোতে রাখতে পেরেছি বলে আজকে কিন্তু আমি আমার গোটারি ফার্ম থেকে 27 থেকে 30 লক্ষ টাকা বছরে ইনকাম করতে পারছি, এবং এটা কিন্তু আমার আজকে এটা স্টেবল হয়ে গেছে। একদম তাই, এটা আমার স্টেবল ইনকাম। ও আবার বলে রাখি, আমি একটা কমেন্টসও পড়েছিলাম
যে একজন ভদ্রলোক বলেছিলেন যে তাহলে তো ওনার আইটি ফাইলটা দেখাতে হয়, দেখতে হয়। একদম তাই। তো দাদাকে আমি বলবো যে নিজের সফলতা দেখানোর জন্য যদি প্রমাণপত্র হিসাবে আইটি ফাইল শো করতে হয়, এটা আমার জানা ছিল না। যদি জানা থাকতো তাহলে কিন্তু আমি অবশ্যই নিয়ে আসতাম। দেখুন, আমি কিন্তু এমবিএ, আই এম মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ফাইন্যান্স। আচ্ছা, আপনি এমবিএ করেছেন? এমবিএ কমপ্লিট করেছি 2012 সালে আমি কমপ্লিট করেছি এমবিএ। এরপরে হয়তো কেউ বলে বসবেন, আবার কমেন্টস করে বসবেন যে তাহলে তোমার সার্টিফিকেটটা দেখাতে হয়। ওই জন্য না, এবার আমি ওই ভুলটা করিনি। এবার তাই জন্য আমি আমার এমবিএ সার্টিফিকেটটা না সাথে নিয়ে চলে এসেছি। আমি ক্যামেরাকে বলবো একটু এমবিএ সার্টিফিকেটটা আমার দেখান। আমি এমবিএ কমপ্লিট করেছি, সিরিয়াসলি নেবেন না, জাস্ট মজা করার জন্য করা। যে আমি মজা অ্যাকচুয়ালি বলবো কি, মানে জাস্ট এমবিএ কমপ্লিট করেও কিন্তু করা যায়। এবং যাতে শিক্ষাটা কোনো ফার্মিং এর বেস ভ্যালু নয়, শিক্ষা তার বিজনেসকে আরো ডেভেলপ করা। আমার কাছে তো মনে হয় যে ব্যবসাটা আমার সঠিক ওয়ে সঠিক দিশা দেখাবে, আমার কাছে কোনো বিজনেসই ছোট নয়। একদম তাই। আমরা চুরি চামারি করছি, আমি তো বিজনেস করছি। এবং আপনার মাথায় যদি সঠিক নলেজ থাকে, আপনি যদি ওয়েল এডুকেটেড হন, তাহলে কিন্তু সেই বিজনেসটাকে গ্রো করতে আপনার অনেক বেশি সুবিধা, অনেক, এটা আমার অ্যাডভান্টেজ। যুব সমাজের কাছে আমার খালি একটা ছোট্ট আবেদন, ইয়াং জেনারেশন যারা আছেন, আচ্ছা, ওনাদের কাছে একটা ছোট্ট আবেদন। ডিউ টু কোভিড আজকে ডেটে কিন্তু জবের অনেক ডামাডোল চলছে, চাকরি কিন্তু বাজারে খুব মন্দা দেখা দিচ্ছে। একদম। তো আপনারা যদি একটু ভাবেন, আমার মনে হয় এই বিজনেসটা কিন্তু একটা লাভদায়ক ব্যবসা। যদি একটু মাথা ঠান্ডা করে ছোট আকারে নেমে, বেশি বড় করা দরকার নেই, ছোট আকারে নেমে যদি আপনারা বিজনেসের মধ্যে যুক্ত হতে পারেন, তাহলে আমি মনে করি 2-3 বছরের মধ্যে কিন্তু আপনি একটা স্ট্যান্ডার্ড জায়গায় যাবেন। একদম। আর কেন নামবেন না? আজকের ডেটে পশ্চিমবঙ্গ সরকার কত হেল্প করে জানেন? প্রত্যেকটা ব্লকে বিএলডিওরা আছেন, ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার, খুবই হেল্পফুল। আমি পার্সোনালি কিছু বিএলডিওর সাথে কথা বলেছিলাম যে স্যার এরকম নামছি, আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি, প্রচুর হেল্পফুল। শুধু তাই নয়, আজকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রত্যেকটা পশু হাসপাতালে ওয়েল ট্রেন ভেটেরিনারি ডক্টরস আছেন এবং হাইলি এক্সপিরিয়েন্সড আছেন প্রত্যেকটা এরিয়াতে, আপনারা ওনারা সাহায্য পাবেন। শুধু তাই নয়, আজকে পশ্চিমবঙ্গ সরকারের জন্য সুবিধার্থে প্রাণী বন্ধু প্রাণী মিত্রা কি নেই, ওনারা গিয়ে আপনার ফার্মে কিংবা আপনার ছাগলকে গিয়ে ভ্যাকসিন করে আসবেন। এবং সবচাইতে মেন যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ওখানে প্রপার কোল্ড চেন মেনটেন করা হয়। ভ্যাকসিনেশনের সময় প্রপার কোল্ড চেন মেনটেনটা একটা কিন্তু খুব ভাইটাল পার্ট। এবং গভর্নমেন্টের ফ্রি অফ কস্ট, এবং ফ্রি অফ কস্টে আপনার বাড়িতে এসে আজকে পশ্চিমবঙ্গ সরকার থেকে এসে প্রাণীবন্ধু প্রাণীমিত্রা ভ্যাকসিন করে দিয়ে যাবেন। এত হেল্প আছে সরকারি তরফ থেকে, সাথে সাবসিডি লোনেরও ব্যাপার আছে। তাহলে আপনারা কেন এগিয়ে আসবেন না? আমি ঠকে 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 শিখেছি, আজকে কিন্তু যুব সমাজ যদি এগিয়ে আসে, ইয়াং জেনারেশন যদি এগিয়ে আসে, অত আমার মতন অত ঠকতে হবে না। একদম তাই। সর্বোপরি বলবো, আমিও আছি, আমারও তো এক্সপিরিয়েন্স আছে কিছুটা, আমি তো কিছুটা শেয়ার করব। আপনারা খালি এগিয়ে আসুন। একটা কথা আপনি জানেন, আচ্ছা আপনি আমাকে জিজ্ঞাসা করুন যে আপনি কেন বলছেন যুব সমাজকে এগিয়ে, আপনি আমাকে প্রশ্ন করুন তো একবার। কেন আপনার প্রশ্ন করুন না একবার, করুন। আচ্ছা, কি কারণে আপনি, হ্যাঁ আপনার যে আমি কেন উদ্দেশ্যটা কি আমার, কারণ অনেক বিজনেস রয়েছে, অনেক কিছু রয়েছে, তাহলে এটাতে কেন আপনি যুদ্ধ করছেন কেন? ঠিক তো, এটাই তো প্রশ্ন আপনার। অবশ্যই হওয়া উচিত। আমি এটুকু জানি, একলা কখনো বড় হওয়া যায় না, আমি চাই সবাইকে নিয়ে বড় হতে। ঠিক। কোনদিন শুনেছেন টাটা বিল্ডার একলাই বড় হয়ে গেছে, আম্বানি নিকেশ আম্বানিকে উঠে গেছে? এই যে আমি বললাম, আপনার কোশ্চেনের অ্যান্সারটা দিচ্ছি, আজকে আমার কাছে না অনেক অপরচুনিটি এসছে যেটাকে আমি রিজেক্ট করতে বাধ্য হয়েছি। আচ্ছা, আমাকে বলা হয়েছে কাস্টার্ড মিট লাগবে, কে বলেছেন 50 কিলো পার ডে, কেউ বলেছেন 1 কুইন্টাল পার ডে, কেউ বলেছেন 2 কুইন্টাল পার ডে। আচ্ছা আচ্ছা। আপনি বললেন যে আপনার স্বার্থ কি, আপনি তারা যুব সমাজকে কেন উদ্বুদ্ধ করছেন? কেন করছি জানেন? অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা আমরা ধরুন ফার্ম করলাম, হয়ে গেল রেডি, প্রোডাকশনও রেডি হয়ে গেল, আমার গোডসও রেডি হয়ে গেল, কিন্তু বেচবো কোথায়? আমার তো মার্কেট জানা নাই। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখি, আপনি ফার্ম করছেন গোড ব্ল্যাক বেঙ্গলের, ব্ল্যাক বেঙ্গল মার্কেটে যেতে বিক্রি করতে যেতে হয় না, ব্ল্যাক বেঙ্গল আপনার মার্কেট আপনার বাড়ি থেকে এসে নিয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আমাকে চাওয়া হয়েছে 2 কুইন্টাল কাস্টার্ড দেওয়া হোক পার ডে। বাপরে বাপ, হিউজ পার ডে 2 কুইন্টাল কাস্টার্ড দেওয়া হোক, খালি চামড়া ছাড়িয়ে ছাল ছাড়িয়ে, দুটো পা, সামনে দুটো পা পিছনে দুটো পা 4 টুকরো হবে, ঘাটটায় কেটে ফ্রোজেন করে জাস্ট দিয়ে দেবো। আচ্ছা, এটা আমার কাছে অপশন, কিন্তু আমার কাছে অপশন নেই, কারণ এত দিবে আমি দেবো কোথা থেকে? আমার তো নিজেরই তো 1000 পিস আমি ছাগল, মানে আমার 1000 পিস গোট সেল আছে ইয়ারলি। হ্যাঁ হ্যাঁ। আমার সাথে যদি আজকে এরকম 500 থেকে 1000 ফার্মার যুক্ত হন, তাহলে ওনাদেরকে আমি প্রপার গাইডলাইনে মেনটেন করে নিয়ে চলে গেলাম। ওনার ফার্মের দায়িত্ব আমার উপর পড়তে গেলে আমি ফার্মটাকে কীভাবে টানবো সেটা আমি দায়িত্ব নিচ্ছি, ওরকমভাবে ফার্মটাকে টানবো। এবং যখন ওনার রেডি হয়ে যাবে, গোডস যখন রেডি হয়ে যাবে, আমি ওনাটা তুলে নেবো, তখন আমি কিন্তু ওটা অ্যাকসেপ্ট করতে পারবো। একদম একদম, সেই দিন ওই অপরচুনিটি আমি নিতে পারবো। এই লক্ষ্যেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আজকের ডেটে। এবং সাথে কি হবে, আপনার সঙ্গে আরো যেন 500,000, আমার সাথে যেন আরো 500,000 ফার্মার যেন ওঠে। আমি একলা উঠতে চাই না, সাথে ওনাদেরকে নিয়ে আমি উঠতে চাই। আপনি পারবেন না, আমি উঠতে পারবো না, সম্ভব না, সাপোর্ট দরকার। আর আমার ওইটাই হচ্ছে সাপোর্ট, তাতে ওনাদের হেডেক মিটে গেল,
আর দাদা কিছু না হলো তো 4-5 বছরের একটা অভিজ্ঞতা আছে, তো অভিজ্ঞতা তো একটা দাম আছে, এটা তো আমি শেয়ার করব। দেখুন এই মাটা ধরুন ও 3টে বাচ্চা দিয়েছে, আচ্ছা আচ্ছা, আর এ দিয়েছে কিন্তু একটা, আচ্ছা তাহলে 3টে বাচ্চার দুধ কিন্তু সাফিসিয়েন্ট দিতে পারছে না। ওকে, আবার এর কিন্তু দুধ প্রচুর আছে। আচ্ছা। তাহলে আমরা কি করি, এখান থেকে আমরা দুধটাকে কালেক্ট করি বটলের মধ্যে, এবং স্টেরিলাইজ বটল, আচ্ছা। খুব পরিষ্কার পরিচ্ছন্ন গরম জলে ফুটিয়ে তারপরে সেটাকে কিন্তু দুধটাকে আমরা কালেক্ট করি। আচ্ছা। সেই দুধটা কালেক্ট করার পর আমরা এর যে 3টে বাচ্চা যে সাফিসিয়েন্ট দুধ পাচ্ছে না, তারকে আমি এই দুধটা খাওয়াচ্ছি। এই যেমন বটল ফিডিং করাবো, ধরুন এই যে বটল ফিডিং হবে, দেখুন এই বটল ফিডিং করে খাচ্ছে। তাহলে এটা কার, 3টে যার বাচ্চা ছিল তার দুধ কম ছিল, যার একটা বাচ্চা দিয়েছে তার দুধ কিন্তু আমি 3টে বাচ্চার মধ্যে একজনকে খাওয়াচ্ছি। আচ্ছা। তাহলে এর কি হবে, বডি ওয়েটটা বেড়ে যাবে। তার মানে যে দুধের ডেফিসিয়েন্সির জন্য যে বাচ্চাটা মারা যেত বা ছোট থাকতো সেটা পূরণ হয়ে যাচ্ছে। একদম একদম, এতেও কাপ মর্টালিটিটা আমার বেঁচে যায়। আচ্ছা আচ্ছা, এতেও আর ছোট যখন বাচ্চা থাকে তো মার দুধ প্রায় 2 মাস 2.5 মাস দুধ খায় ওরা, মার সঙ্গে থাকে, তো সেই টাইমে কি মার সঙ্গে 2 মাস 2.5 মাস রাখবে নাকি না, সরিয়ে এটা রাখা করলে কি হয়, এতে হলে মায়ের হিটটা হয় না। মানে আমার তো ফার্মের উদ্দেশ্য হচ্ছে যে যত ও তাড়াতাড়ি গরম হবে, অর্থাৎ পার্চুরেশনের পর ওর যে ক্লাভিং মানে বাচ্চাটা দিয়ে দিল, দেওয়ার পরে ওর হিটটা আসবে, যেটাকে বলি এই পিরিয়ডটা যত শর্ট হবে তত কিন্তু ফার্মের জন্য লাভ, প্রোডাকশন তত বেশি, প্রোডাকশন বেশি হবে। ও যখন মায়ের সঙ্গে থাকবে তখন তো কন্টিনিউয়াস ওর মায়ের দুধটা খেয়ে যাবে, এবং সেই দুধ খেয়ে কিন্তু ও খুব একটা বড় হবে না, কারণ আস্তে আস্তে দুধটা কমতে থাকবে। একদম। সেই জন্য আমরা বলবো যে মায়ের থেকে বাচ্চাটাকে সরিয়ে নাও, যেটাকে আমরা উইনিং বলি। আচ্ছা। সরিয়ে নিলে মা কিন্তু প্রপার টাইমে কিন্তু হিট আসবে। আচ্ছা, হিট আসলেই আমরা সেটা গরম করার জন্য তাদের বাতকে দেখালাম বা ইয়াই করলাম, দুটো যে কোনো করলাম, এবং সেই প্রেগনেন্সি হয়ে গেল, আবার আমি বাচ্চা পেয়ে গেলাম। আমার ফার্মের নিয়ম হচ্ছে আমি যতবার বাচ্চা পাবো সেটাই আমার প্রফিট। এই কারণের জন্যই আমি আমার ফার্ম থেকে মানে প্রপার ম্যানেজমেন্ট, প্রপার ট্রিটমেন্ট এগুলো পাওয়ার জন্য আমার প্রফিটটা ফার্মের আজকে এই জায়গাতে আছে। আপনি একদম ঠিকঠাক মেনটেন করেন বলে আপনার এই প্রফিটটা একদম প্রপারলি মেনটেন হয় বলেই আমার প্রফিটটা এরকম ভাবে আসছে। এবং এইরকম ডাক্তারদের অবশ্যই সাপোর্ট সবসময় থাকা উচিত, তাই না? অবশ্যই। আর তাছাড়া মানে এখন বিভিন্ন জায়গায় যে সমস্ত ট্রেনিং এর ব্যবস্থা হয়েছে গভর্নমেন্টের থেকে, সে সমস্ত জায়গায় তো তারা ট্রেনিং নিতে পারে। আমি তো ওনাদেরকে বলেছি যদি আমি তো এটা আগেও মানে যারা ফোন করেছেন কিংবা যারা আমার ফার্ম ভিজিট করেন ওনাদেরকে বলেছি আগে একটা প্রপার ট্রেনিং নিন। গভর্নমেন্টের তরফ থেকে অনেক রকম ট্রেনিং এর ব্যাপার সুবিধা সুযোগ সুবিধা আছে, ওটা আগে দেখুন, ওটা হয়ে গেলে খুব ভালো হয় আপনার, তাহলে কি একটা অভিজ্ঞতা সঞ্চার হলো। আপনি ফার্মিং এর মেন ব্যাপারটা হচ্ছে লাইফ স্টক। আচ্ছা, লাইফ স্টক বিজনেসে নামার আগে ওই ব্যাপারটাকে একটু জানতে হবে, একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। আচ্ছা, আপনার কাছে যারা ফোন করেছে তারা কি আর কি তাদের রিকোয়ারমেন্ট কি ছিল? ওনাদের রিকোয়ারমেন্ট এখন একটাই আছে যে একটু ট্রেনিংটা আপনি ব্যবস্থা করুন আপনার এখানে। 2 বছর ধরে গভর্নমেন্ট ট্রেনিং বন্ধ রয়েছে ডিউ টু কোভিড, ট্রেনিং নিতে পারছে না, ইচ্ছা করলে পাচ্ছে, বলছেন যে আমরা গেছি চেষ্টা করেছি কিন্তু কথা বলেছি, কিন্তু ওখানে আমাদেরকে জানানো হচ্ছে যে না এখন ট্রেনিং হচ্ছে না, বন্ধ, কি করবো। তাহলে আপনার কাছে রিকোয়েস্ট আপনি এটা একটু শুরু করুন, কারণ আমরা অনেকদিন থেকে বেকার হয়ে বসে আছি ঘরে, কিছু একটা করতে চাইছি। কোভিডের জন্য আমরা চাকরি হারিয়েছি, আচ্ছা, করোনার জন্য আজকে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, সেখান থেকে কিছু একটা বেরিয়ে আসার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা একটা ফার্মিং করবো, কিন্তু আমরা সব জায়গায় প্রপার ট্রেনিং পাচ্ছি না। তাহলে আপনি একটা ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্ট করুন, তাহলে আমরা আপনার ওখান থেকে ট্রেনিং নেবো। এবং সবার রিকোয়েস্টে আমি এই 24 তারিখ আমার ফার্স্ট ট্রেনিং অর্গানাইজ করতে চলেছি। আচ্ছা, আমি জানিয়ে দিলাম যে আপনারা ফোন করবেন, তবে হ্যাঁ 15 জন 16 জনের বেশি দিতে পারবো না, কারণ তার বেশি আমার ডরমিটারিটা আমি দেখাতে বলবো, ডরমিটারিতে আমার তার বেশি আর জায়গা নেই। তো ওনারা 15 জন যারা আগে আসবেন হবে, নেক্সট উইক আবার হবে। আচ্ছা, তারপর পুজোর মাস ঢুকে গেল, ওইটা গ্যাপ থাকবে, তারপরে উইক আবার হবে, তারপর উইকে আবার হবে, আমি এভরি উইক আমি ট্রেনিংটা কন্টিনিউ করবো। আচ্ছা, আর ডাক্তারবাবু কবে কবে থাকছেন আপনার? ডাক্তারবাবু আমার এখানে প্রত্যেক রবিবার মানে মাসে রবিবার একদিন আসেন। আচ্ছা, আর এমনিতে ওভার টেলিফোনে বাকিটা উনি আমাকে পুরো গাইডটা দিয়ে দিচ্ছেন। যেহেতু উনি চাকরি করছেন, ওনার সবসময় আসা সম্ভব নয়, উনি একটা রবিবার দেখে ছুটি ছাটা দেখে উনি একদিন এসলেন, এসে একটু পুরো ফার্ম ভিজিট হয়ে গেল, এবং সমস্যা থাকলে স্টাফদের আর কি শিখিয়ে দেন, উনি বলে দেন, ব্যাস। ওকে ওকে। তো আমরা এই কারণেই কিন্তু এরকম একটা ওয়েল ট্রেন্ড ফার্ম আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেখানে একদম সঠিক ওয়েতে সমস্ত ম্যানেজমেন্টের কাজগুলো চলছে। আপনার ফার্ম আপনি যখন করবেন তখন কিন্তু আপনাকে ওই ম্যানেজমেন্টটা সঠিক রাখতে হবে। যদি আপনি সঠিক না করতে পারেন তাহলে কিন্তু আপনার ফার্মে মর্টালিটি আসবে, আপনার ফার্মের লাভ হবে না। যেটা মেন সমস্যা ফার্মাররা পড়ে যে আমি ফার্ম করেছি অথচ আমার লাভ আসছে না, আমার ইনভেস্ট হয়ে যাচ্ছে কিন্তু আমি এখান থেকে ইনকাম পাচ্ছি না। সেটা পেতে গেলে কিন্তু আপনাকে সঠিক ওয়ে নিতে হবে, সঠিক জায়গা থেকে শিখতে হবে।
তো আপনারা একবার এই ফার্মটা ভিজিট করুন, একবার দেখুন কীরকমভাবে ম্যানেজমেন্ট হচ্ছে, এবং দাদা যে জিনিসগুলো বললেন, ডাক্তারবাবু যে জিনিসগুলো দেখালেন, সেগুলো আপনারা নিজেদের ফার্মে মেনটেন করুন, এবং তার আগে ফার্ম করার আগে একবার সঠিক জায়গা থেকে শিখে নিন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং এই বিষয়গুলো আমরা আরও পরবর্তীতে যদি আমাদের কাছ থেকে আপনারা দেখতে চান, বা কোন ধরনের টপিক আপনারা আমাদের কাছ থেকে দেখতে চাইছেন, সেটা কমেন্ট করতে একদম ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।